আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। আপনারা অনেকেই জেনেছেন যে ইরান এবং ইসরায়েল টানা 12 দিন ধরে যুদ্ধের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন, তবে একটা কথা আছে না যে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ যখন এই যুদ্ধবিরতির আলাপ আলোচনা চলছে বা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, এরপরও দুই পক্ষ একটা রণপ্রস্তুতির মধ্যে আছে। এবং যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কোনো ধরনের হামলা করেনি বা হামলার প্রস্তুতি নেয়নি, কিন্তু ইসরায়েলের দিক থেকে একটা পাল্টা প্রস্তুতি চলছে বোমা হামলার। এবং সেই হামলা থামাতে গিয়ে ট্রাম্প খুব কঠোর ভাষাও ব্যবহার করেছেন এবং তাদেরকে নিষেধ করেছেন বোমা হামলা বন্ধের। এর আগে যেটা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যখন আলাপ আলোচনা বা একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে যখন ইরানকে জানানো হয়নি, ঠিক তার আগে ইরান একটা মিসাইল ছুড়েছে ইসরায়েলে এবং তাতে প্রায় 3 জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এবং এই ঘটনার পর ইসরায়েল বলছে যে ইরান সিজফায়ার বা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ট্রাম্প এরপর খুব ক্ষিপ্ত বলেছেন যে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার মানে দাঁড়ালো যে এখনও দুই পক্ষ আসলে ফুঁসছে যে কে কাকে বেশি কাবু করতে পারবে। এবং টানা কয়েকদিন ধরে আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যম বেশ সরগরম, দেশের গণমাধ্যম এই খবরাখবরগুলো যেভাবে এসেছে তাতে ভয়াবহতা আঁচ করা যায়। এখন দিন যত যাবে হয়তো আমরা ক্ষয়ক্ষতির চিত্র পাবো। তবে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের 606 জন মারা গেছেন এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলও নিহত হয়েছেন 30 জনের বেশি এবং সেখানেও অনেকে আহত হয়েছেন। এবং সবচেয়ে যেটা আমাদেরকে বেশ চমকে দিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের কিন্তু বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। যেরকমটি ইসরায়েল হামলা চালিয়ে গাজায়, ফিলিস্তিনের গাজায় যে ধরনের ধ্বংসস্তূপ তারা চালিয়েছে, অনেকটা সেরকম চিত্র দেখা যাচ্ছে অনেক এলাকায়। অসমর্থিত সূত্রগুলো এরকমটি বলছে যে ইসরায়েলের একাধিক শহরের পরিস্থিতি এমন হয়েছে সেখানে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ ভবন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। যদিও সেই খবরাখবরগুলো এখন পর্যন্ত সেভাবে ভেরিফাই করা যায়নি, মোটামুটি খবর আসছে। এবং ইসরায়েলও একটা ব্যাপক রকমের ক্ষতির মুখে পড়েছে এবং এই ক্ষতির মুখে পড়ার পরই ইসরায়েল কিছুটা নমনীয় হয়েছে এবং এরপর তারা বহু চেষ্টা করেছিল যে আমেরিকাকে সর্বাত্মক যুদ্ধে নিয়ে আসা যায় কিনা, সেই চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। এখন এই যে 3 পক্ষ, এখানে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র, এই 3 পক্ষের মধ্যে এখন কে জয়ী এটা নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে বা হবে। আমেরিকা বলতে পারে যে আমরা এটাকে সমাধান করেছি, আমরা ইরানকে একটা উচিত শিক্ষা দিয়েছি, সেই সঙ্গে ইসরায়েলের পাশেও আমরা দাঁড়িয়েছি। ইসরায়েল কিন্তু যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে তাদের কিন্তু প্রক্রিয়া কোনোটা এগোয়নি। তারা ইরানকে একেবারে ধূলিসাৎ বা একেবারে কঠিন একটা সাজা তারা দিতে চেয়েছিল, কিন্তু সেই জায়গাটায় তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং তার প্রমাণ হচ্ছে যে তারা আমেরিকার যে পরোক্ষ সহযোগিতা সেটা তারা পাচ্ছিলই, কিন্তু প্রত্যক্ষভাবে আমেরিকা যুদ্ধে নামাতে চেয়েছিল। আমেরিকা মাত্র 2-3 জায়গায় বোমা ফেলে তাদেরকে একটা বুঝ দিয়েছে যে না, আমরাও দেখো হামলা চালিয়েছি। এখন ইসরায়েল এক্স্যাক্টলি যেভাবে চেয়েছিল, এবং ইসরায়েল কেন চেয়েছিল এটাও কিন্তু বোঝার বিষয় আছে। ইসরায়েল এ কারণেই আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধে আনতে চেয়েছিল, কারণ সে একা পেরে উঠছিল না। এবং একটি খবরের দিকে আপনাদের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করব। পশ্চিমা একটা মিডিয়া, ওয়াল স্ট্রিট জার্নাল, এটা যুক্তরাষ্ট্রের একটা প্রভাবশালী দৈনিক পত্রিকা, তারা 18 জুন একটা খবর প্রকাশ করে এরকম যে ইসরায়েলের যে অস্ত্র গোলা বারুদ তাতে টান পড়েছে। মানে ইরানের হামলা এত ব্যাপক বিস্তৃত ছিল যে সেটা প্রতিরক্ষা করতে গিয়ে বা রক্ষা করতে গিয়ে তাদের শহর মানুষদের যে তাদের রসদ বা গোলাবারুদ, যেই ইসরায়েল এতদিন ধরে দম্ভ করতো অস্ত্র গোলাবারুদে, তারা টান পড়েছে। এবং এই প্রতিবেদনটি ইন্ডিকেট দেয় যে ইসরায়েলের হাতেও আসলে যুদ্ধ করার মতো যথেষ্ট পরিমাণ অস্ত্র নেই। এবং অস্ত্র মানেই তো টাকার খেলা, টাকার খরচ। যতই তাদেরকে পশ্চিমারা সহায়তা করুক না কেন, দিন শেষে কিন্তু ইরানের মতো একটা বড় শক্তিধর দেশের সঙ্গেই তাকে যুদ্ধ করতে হচ্ছে। ইসরায়েলের যে কর্মকাণ্ড সেটাও কিন্তু প্রমাণ করে যে তাদের আসলে অস্ত্র গোলাবারুদে টান পড়েছে এবং সে কারণেই তারা যুক্তরাষ্ট্রকে টেনে এনেও টানতে পারলো না। এবং আলটিমেটলি যেটা করলো, সবাই যেটা ধারণা করেছিল যে অনেকটা মিউচুয়াল হামলা হয়েছে। এবং এখন শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে ইসরায়েলের কথা মতো, সেটা তারা আগেই জানিয়ে দিয়েছিল এবং সেই অনুযায়ী ইরান তার বিভিন্ন পারমাণবিক রসদ বা পারমাণবিক যে সরঞ্জাম ছিল সেগুলোকে তারা সরিয়ে নিয়েছে, এরকম খবরাখবর আসছে সামনে। আবার ইরান যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করলো সেটাও ইরান খুব সতর্কতার সঙ্গে করেছে এবং তারাও একটা পাল্টা প্রতিশোধ নিল এবং জনগণকে তারাও বোঝাতে পারবে যে আমরাও হামলা চালিয়েছি। তবে এই সব মিলিয়ে এখন যে হিসাবটা সামনে আসছে যে জয়ী হয়েছে কে, আমেরিকা, ইসরায়েল নাকি ইরান, এখানে কিন্তু সহজ কোনো সমীকরণ নেই। তবে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের এখানে হারানোর কিছু নেই, তারা বরাবরই শক্তিশালী এবং অত্যন্ত পারমাণবিক শক্তিধর বা সামরিক শক্তিধর একটি দেশ তারা। সুতরাং তাদের যে জায়গা মোড়লগিরি সেটা হয়তো আরও অনেক বছর আমরা দেখব, বিশ্বে থাকবে। কিন্তু ইসরায়েল এক্ষেত্রে একেবারে ধরাশয়ী হয়েছে। তারা
নৈতিকভাবে এবং সামরিকভাবে দুই দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই ইসরায়েলকে বলা হতো যে একেবারে আয়রন ডোম এনে সেখানে একেবারে মানে প্রচণ্ড রকমের একটা নিরাপত্তা ব্যূহ সেখানে আছে, কিন্তু সেই ইসরায়েলের ছবি দেখলে এখন বোঝা যায় যে সেটা অনেক এলাকা একেবারে গাজার মতো পরিণতি হয়েছে। যেই দুর্বল গাজা বা ফিলিস্তিনের উপর তারা হামলা করতো, এখন ইরান দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের উপর হামলা করা যায়, এমনকি মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো যায়, যেটা ইরান করেছে। ইরানের আগেও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল, এবার তারা যে কাতার তাদের প্রতিবেশীদের সেখানে হামলা চালিয়েছে, যদিও কাতার এটা নিয়ে শুরুতে কিছুটা নাকচ ছিল, পরে আবার এটা একটা মিউচুয়াল হয়ে গেছে, এটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে সে খবর এসেছে। মোটা দাগে যদি আমরা বলি তাহলে এখানে সবচেয়ে বড় যে বিজয়, সেটাকে আমরা নৈতিক বিজয় বলতে পারি, সেটা হয়েছে ইরানের। ইরান কিন্তু আমেরিকাকেও ছাড় দেয়নি, তারা বলেছে তারা হামলা করবে, হামলা হলে পাল্টা হামলা করবে, সেটা তারা করেছে। ইসরায়েলেও তারা ব্যাপক হামলা করে তাদের ব্যাপক ক্ষতি করেছে, যদিও প্রাণহানি কম হয়েছে, কিন্তু স্থাপনাগত যদি হামলা যদি বলি আমরা, হাইফা শহর সব ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সেগুলোতে যে ছবি আসছে তাতে এটা স্পষ্ট যে ইসরায়েল একটা বড় ধাক্কা খেয়েছে এবং নেতানিয়াহুর গদি এখন নড়বড়ে হয়ে যাওয়ার চান্স আছে। এবং তারা যে ফুঁসছে, সে ফুঁসার কারণটা হচ্ছে যে তারা আসলে পরাজিত হয়েছে ইরানের কাছে নৈতিকভাবে। সামরিকভাবে যেটা হয়েছে সেটা যথেষ্ট, এবং ইরানের দিক থেকে ক্ষতি কিন্তু অনেক কম নয়। সেখানে তাদের অনেক কমান্ডার মারা গেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হত্যা করা হয়েছে চোরাগোপ্তা হামলা চালিয়ে, এবং অনেক জায়গায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরানের যে ক্ষতি সেটা অনেক বড়, মানে আর্থিক ক্ষতির কথা যদি আমরা চিন্তা করি সেটা অনেক বড়, কিন্তু নৈতিক যে ক্ষতি সেটা করতে পারেনি, বরং ইরানের দিক থেকে তাদের মনোবল আরও চাঙ্গা হয়েছে এবং তারা ভবিষ্যতে যে মেরুকরণ বিশ্ব রাজনীতি সেটাও মোটামুটি পাল্টে দিয়েছে। ইরানের পাশে ভবিষ্যতে আরও অনেককে খুব দেখা যাবে, মানে শক্তভাবেই দেখা যাবে। চীন রাশিয়া তো আছেই, আরও অনেক দেশকে হয়তো দেখা যাবে, যেটা পশ্চিমা বা আমেরিকা বলয়কে পছন্দ করে না। কারণ ইরান তার সীমিত শক্তিতেও দেখিয়েছে যে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, এবং সামরিক দিক থেকে ইরান একটা সক্ষমতা দেখিয়েছে যে শুধু মিসাইল দিয়ে কি করা যায়। মানে আপনার নিষেধাজ্ঞার কারণে হয়তো আপনার বিমান বাহিনীর শক্তি নেই সেরকমভাবে, আপনি নিউক্লিয়ার যে অস্ত্র ডেভেলপ করার চেষ্টা করছেন সেটাও আপনি আগাতে পারছেন না। শুধুমাত্র মিসাইল এবং ড্রোন দিয়ে পশ্চিমাদের ঘুম হারাম করে দেওয়া যায় বা পরাশক্তিদের ঘুম হারাম করে দেওয়া যায়, এটা তারা দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতে সামরিক যে প্রস্তুতি, সামরিক যে সক্ষমতা অর্জনের চেষ্টা, অন্যান্য দেশ কিন্তু ইরানের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে যাদের সীমিত সম্পদ রয়েছে। এটা হয়তো বা সামরিক বিশেষজ্ঞরা আরও ভালো বলতে পারবেন, তবে এটুকু আন্দাজ করাই যায়। আর সব মিলিয়ে ইরান এখন আরও মনোবল চাঙ্গা হবে এবং এই যুদ্ধ হয়তো বা থেমে যাবে, এবং ট্রাম্প যেভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তাতে থামার চান্সই বেশি, যদি ইরান বেপরোয়া কিছু না করে, ইসরায়েল বেপরোয়া কিছু না করে, সেসঙ্গে ইরান যদি চুপ থাকে বা তারাও যদি শান্ত থাকে। তবে আলটিমেটলি ইরানের এই নৈতিক বিজয় নিঃসন্দেহে একটি বড় খবর। আমরা আশা করব যে যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ কারোর জন্যই ভালো নয়, এবং যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হবে ততই মানুষের জন্য সেটা মঙ্গল। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাতে ভুলবেন না, সবাই সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।